ওয়েলকাম টু দ্য ডিবেট। ধরুন আপনার হাত ভেঙে গেল। আপনি ডাক্তারের কাছে গেলেন, তিনি একটা এক্স-রে করলেন। এরপর কালো ফিল্মের ওপর সেই ভাঙা হাড়ের সাদা দাগটা দেখিয়ে ডাক্তার খুব স্পষ্টভাবে বলে দিলেন, এই যে দেখুন, ঠিক এই জায়গাটাতে ফাটল ধরেছে। হ্যাঁ, বিষয়টা খুব স্পষ্ট। ঠিক, মানে একটা নির্দিষ্ট মেকানিজম আছে, একটা নির্দিষ্ট চিকিৎসা আছে, প্লাস্টার করবেন, কয়েক সপ্তাহ বিশ্রাম নেবেন, আর তারপর আপনি সুস্থ। খুব সহজ, তাই না? একদম। ভাঙা অথবা না ভাঙা, মানে দৃশ্যমান জিনিসের একটা সুবিধা হলো আমরা সেগুলোকে সহজে ক্যাটেগরি করতে পারি, আর আমাদের মস্তিষ্ক একটা রৈখিক সমাধানের দিকে এগোতে পারে। ঠিক বলেছেন। কিন্তু যখন মানুষের হৃদয় ভাঙে, মানে যখন বছরের পর বছর তিল তিল করে গড়ে তোলা একটা সম্পর্ক হঠাৎ করে শেষ হয়ে যায়, তখন সেই এক্স-রে মেশিনটা যেন আর কাজ করে না। হ্যাঁ, তখন তো আর দৃশ্যমান কোনো ক্ষত থাকে না। রাইট, আমরা এমন এক যন্ত্রণার মুখোমুখি হই যার কোনো দৃশ্যমান ব্যান্ডেজ নেই, কোনো নির্দিষ্ট টাইমলাইন নেই। আজ আমরা মানুষের জীবনের অন্যতম জটিল, যন্ত্রণাদায়ক কিন্তু অত্যন্ত সাধারণ একটি অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। জানি, আসলে প্রচুর কথা হয়। হ্যাঁ, প্রচুর। অনলাইনে আমরা প্রায়ই দেখি ব্রেকআপের পর কি করবে, বা ব্রেকআপ হলে ভিডিওটা দেখো। এই ধরনের অসংখ্য কন্টেন্ট আমাদের চারপাশে ঘুরপাক খাচ্ছে। কিন্তু শুধু সময় সব ঠিক করে দেবে, এই পুরনো মিথের বাইরে গিয়ে এই চরম মানসিক আঘাতের পেছনের প্রকৃত মেকানিজম বা বিজ্ঞানটা আসলে কি? আর এর থেকে বেরিয়ে আসার কার্যকরী পথটাই বা কি হতে পারে? একদম। আজকের মূল টেক্সট বা উপাদানগুলো বিশ্লেষণ করে আমরা সেই উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। এই বিষয়ে আমার অবস্থান খুবই স্পষ্ট। আমি মনে করি ব্রেকআপ থেকে সেরে ওঠা কোনো বিমূর্ত ধারণা নয়। আচ্ছা। হ্যাঁ, এটি একটি নিখুঁত বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। আমি বিশ্বাস করি স্মৃতি নিয়ন্ত্রণ এবং বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে এই ট্রমা থেকে খুব দ্রুত এবং কার্যকরভাবে বেরিয়ে আসা সম্ভব। আমি বিষয়টা নিয়ে একটু ভিন্নভাবে ভাবতে পছন্দ করি। আমার মতে ব্রেকআপ কেবল কিছু মনস্তাত্ত্বিক হ্যাকস বা ফর্মুলা দিয়ে সমাধান করার মতো যান্ত্রিক বিষয় নয়। তাহলে আপনার দৃষ্টিকোণটা কি? এটি মূলত একটি গভীর দার্শনিক পরীক্ষা বা ফিলসফিক্যাল টেস্ট। আমি বিশ্বাস করি স্টোইক মানসিকতা, মানে স্টোইসিজম, পরিপূর্ণ নীরবতা এবং আত্মমর্যাদাবোধের মাধ্যমে নিজেকে সম্পূর্ণ নতুন এক মানুষ হিসেবে গড়ে তোলাই হল এর প্রকৃত এবং দীর্ঘমেয়াদী সমাধান। বেশ, তাহলে চলুন আমরা এই মনস্তত্ত্ব আর দর্শনের গভীরে প্রবেশ করি। আমার দৃষ্টিকোণ থেকেই শুরু করছি। ব্রেকআপের এই যে তীব্র কষ্ট, এটা কিন্তু কোনো কল্পনাবিলাস নয় বা শুধুমাত্র মনের ভুল নয়। না, সেটা তো অবশ্যই নয়। বিজ্ঞান বলছে, যখন কেউ এই ধরনের ইমোশনাল পেইন বা ধোঁকা খাওয়ার মতো মানসিক আঘাতের মধ্যে দিয়ে যায়, তখন মানুষের মস্তিষ্কের অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স উদ্দীপ্ত হয়। রাইট, সেই ব্রেনের স্পেসিফিক পার্টটা। হ্যাঁ, আর মজার ব্যাপার হল, ঠিক একই জায়গাটা উদ্দীপ্ত হয় যখন আপনার হাত আগুনে পুড়ে যায়। অর্থাৎ মস্তিষ্ক আসলে শারীরিক ব্যথা এবং মানসিক ব্যথার মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না। তার মানে আপনি বলতে চাইছেন বিচ্ছেদের কষ্ট আক্ষরিক অর্থেই এক ধরনের ফিজিক্যাল ড্যামেজ হিসেবে আমাদের শরীরে রেজিস্টার্ড হয়? একদম তাই। দুই ক্ষেত্রেই সে প্রচুর পরিমাণে কর্টিসল নামক স্ট্রেস হরমোন রিলিজ করে। এটা কোনো রূপক নয়। আর যেহেতু মেকানিজমটা ফিজিক্যাল, তাই এই যন্ত্রণাকে কমানোর জন্য আমাদের সমাধানটাও খুব কাঠামোগত এবং বাস্তবসম্মত হতে হবে। বুঝতে পারছি। তো এই কাঠামোগত সমাধানটা আসলে কি? আজকের মূল টেক্সটে খুব চমৎকার একটা কনসেপ্ট আছে। সেখানে বলা হচ্ছে, মানুষ বা আমাদের এই যে মাইন্ড, এটা হলো মূলত স্মৃতির সমষ্টি বা বান্ডেল অফ মেমরি। আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যে স্মৃতিগুলো তৈরি করি, সেগুলোই আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়েতে টিকিয়ে রাখে একটা মানুষকে। ওকে। তাই ব্রেকআপের কষ্ট দূর করার অর্থ হল সেই নিউরাল কানেকশনগুলোকে দুর্বল করে দেওয়া, মানে স্মৃতির তীব্রতা বা ইন্টেন্সিটি কমিয়ে আনা। কিন্তু একটু থামাই আপনাকে। এই স্মৃতিগুলো তো আর কম্পিউটারের ফাইল নয় যে চাইলেই সিলেক্ট করে ডিলিট করে দেওয়া যাবে, তাই না? ডিলিট করা হয়তো যায় না, কিন্তু ওভাররাইট করা যায় বা তাকে অকেজো করে দেওয়া যায়। আমি এখানে টেক্সট থেকে 4টি স্পেসিফিক এবং বাস্তবসম্মত মেকানিজমের কথা উল্লেখ করতে চাই। আচ্ছা, বলুন। প্রথমত, অ্যাকসেপ্টেন্স বা বাস্তবতা মেনে নেওয়া। দ্বিতীয়ত, ফিউনারাল বা স্মৃতির সাধ্য শান্তি, অর্থাৎ যাবতীয় যোগাযোগ ও স্মৃতিচিহ্ন পুরোপুরি মুছে ফেলা।
তৃতীয়ত নিজেকে নিজের পছন্দের নতুন কোনো কাজে তীব্রভাবে ব্যস্ত রাখা। আর চতুর্থ পয়েন্টটা? চতুর্থত পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি উন্নততর সম্পর্কে জড়ানো। মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটির নিয়মই হল ইউজ ইট অর লুজ ইট। আপনি যদি কোনো স্মৃতির চর্চা না করেন তবে মস্তিষ্ক ধীরে ধীরে তার ইমোশনাল ওয়েট কমিয়ে দেয়। আপনার এই নিউরোপ্লাস্টিসিটি বা স্মৃতির মেকানিজম শুনতে বেশ লজিক্যাল লাগছে, কিন্তু এখানেই আমার মূল আপত্তি। আপত্তি কেন? কারণ আপনি মানুষকে কেবল স্মৃতির সমষ্টি হিসেবে দেখছেন, যেন আমরা একটা হার্ড ড্রাইভ, আর ব্রেকআপ মানে হলো শুধু কিছু করাপ্টেড ফাইল ট্র্যাশে ফেলে দেওয়া। কিন্তু মানব মন এবং তার ইমোশনাল কোর এর চেয়ে অনেক বেশি জটিল। আমি তো মনকে ছোট করে দেখছি না। কিন্তু মেকানিজমটা তো যান্ত্রিক। ধরুন, যে শ্রোতা এই মুহূর্তে আমাদের শুনছেন, যিনি হয়তো গত রাতেই তার প্রাক্তনের সাথে কাটানো কোনো পুরনো জায়গার পাশ দিয়ে হেঁটে গেছেন, তার কাছে কি বিষয়টা শুধু একটা ডাটা পয়েন্ট? মোটেও না। তাহলে আপনার মতে বিষয়টা কি? যখন কেউ ধোঁকা দিয়ে চলে যায়, তখন কেবল অতীত স্মৃতি মুছে যায় না, মানুষের আত্মসম্মান, নিজের ওপর বিশ্বাস এবং ভবিষ্যতের জন্য বোনা আশাগুলো একসাথে ভেঙে পড়ে। এটা একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করে। হ্যাঁ, সেটা অস্বীকার করার উপায় নেই। তাই ব্রেকআপ থেকে ঘন দাঁড়ানোর চাবিকাঠি শুধু স্মৃতি ভুলার মেকানিজমে নেই, এর চাবিকাঠি লুকিয়ে আছে স্টোয়িক দর্শনে। স্টোইসিজম আমাদের খুব সাধারণ কিন্তু পাওয়ারফুল একটা জিনিস শেখায়, ডাইকটমি অফ কন্ট্রোল। অর্থাৎ আমাদের নিয়ন্ত্রণে কি আছে আর কি নেই। ঠিক তাই, যা আমাদের নিয়ন্ত্রণে নেই, যেমন অন্যের ধোঁকা দেওয়া বা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত, তা নিয়ে লড়াই না করে নিজের ভেতরে যেটুকু নিয়ন্ত্রণ আছে সেখানে ফোকাস করা। কিন্তু এই নিয়ন্ত্রণটা আসবে কিভাবে? মানে প্র্যাকটিক্যাল উপায়টা কি? প্র্যাকটিক্যাল উপায়টা হলো নীরবতা। আমি সেই নীরবতার কথা বলছি না যেখানে মানুষ ডিপ্রেশনে ভুগে চুপ হয়ে যায়। আমি বলছি এক সচেতন, শক্তিশালী নীরবতার কথা। আচ্ছা। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি হলো রাজাদের আচরণ। যখন কেউ আপনাকে ছেড়ে যায়, সে অবচেতনভাবে আশা করে আপনি রিয়্যাক্ট করবেন। আপনি কাঁদবেন, চিৎকার করবেন, জবাব চাইবেন, বা অন্তত সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দেবেন। হ্যাঁ, মানুষ সাধারণত সেটাই করে। আর এই রিয়াকশনগুলো তাকে ভ্যালিডেশন দেয় যে সে আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যখন আপনি সম্পূর্ণ নীরব হয়ে যান, তখন আপনি সেই ভ্যালিডেশনের সাপ্লাই চেনটা কেটে দেন। ও, বুঝতে পারছি। অন্যকে ভুল প্রমাণ করতে যাওয়া বা তড়িঘড়ি করে নিজেকে ব্যস্ত দেখানোর চেয়ে নিজের আত্মসম্মান এত উঁচুতে নিয়ে যাওয়া উচিত যাতে যে ছেড়ে গেছে সে নিজেই এক ধরনের কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্বের শিকার হয়। একটু থামাই আপনাকে। আপনি বলছেন নীরবতা দিয়ে প্রাক্তনের মনে একটা মনস্তাত্ত্বিক ভীতি বা দ্বন্দ্ব তৈরি করার কথা। কিন্তু ভেবে দেখুন তো, এই যে আমি চাইছি সে ভয় পাক, সে অনুতপ্ত হোক, সে ভাবুক আমি কোথায় আছি, হ্যাঁ, এটা তো সেই একই পুরনো নির্ভরতা বা অ্যাটাচমেন্ট। আমি তো এখনও তার রিয়াকশনেরই দাস হয়ে আছি, তাই না? আমি বুঝতে পারছি আপনার পয়েন্টটা। মনে হচ্ছে যেন আমি প্যাসিভ অ্যাগ্রেসিভ কোনো প্রতিশোধের কথা বলছি, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। ফিকার কোটেশন ব্যবহার করা হয়েছে, মোহব্বত হ্যায় ইসলিয়ে জানে দিয়া, জিদ হতি তো বাহোঁ মে হতি। চমৎকার একটা কোট। হ্যাঁ, মানে ভালোবাসা থাকলে সেখানে কোনো অ্যাটাচমেন্ট বা প্রত্যাশা থাকে না। ভালোবাসা আর জেদ সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি যখন চাইছেন প্রাক্তন আপনার নীরবতা দেখে লজ্জিত হোক, তখন কি আপনি নিজের অজান্তেই সেই জেদ বা প্রতিশোধের স্পৃহা থেকে কাজ করছেন না? বিজ্ঞান তো বলে এই ধরনের চাপা ক্ষোভ বা রিভেঞ্জ ফ্যান্টাসি মানুষের কর্টিসল লেভেলকে দীর্ঘমেয়াদে আরও বাড়িয়ে দেয়, যা সুস্থতার পথে সবচেয়ে বড় বাধা। দ্যাট ভেরি ফেয়ার চ্যালেঞ্জ। কিন্তু আমাকে স্টোয়িক দর্শনের জায়গা থেকে এটা একটু ক্লিয়ার করতে দিন। স্টোয়িকরা যখন নীরবতার কথা বলে, তখন এর উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া নয়, এর উদ্দেশ্য হল নিজের এনার্জি বা শক্তিটাকে রক্ষা করা। আচ্ছা। আপনি যখন বলছেন যে আমি তার অনুশোচনা চাইছি, বিষয়টা ঠিক তেমন নয়। ব্যাপারটা হলো আমি আমার জীবনের এমন একটা এক্সটেন্ডেড লাইফটাইম ভার্সন তৈরি করব যেখানে তোমার থাকা বা না থাকাটা একদমই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। অর্থাৎ আপনি নিজেকে উন্নত করছেন নিজের জন্য, কিন্তু তার একটা সাইড এফেক্ট হিসেবে প্রাক্তনের মনে অনুশোচনা আসতে পারে। একদম তাই। যখন আপনি প্রতিশোধ না নিয়ে, অভিযোগ না করে নিজের জীবনকে ফোকাসড ওয়েতে গড়ে তুলবেন, তখন সময় নিজেই আপনার মর্যাদা প্রতিষ্ঠা করবে। এখানে প্রাক্তনকে ফেরানোর বা তাকে কষ্ট দেওয়ার কোনো তাগিদ নেই। তাগিদটা তাহলে কোথায়? তাগিদটা হলো নিজের আসল মূল্য বোঝার। ধরুন, ইস্পাতকে যখন আগুনে পোড়ানো হয়, সেটা কি আগুনকে শাস্তি দেওয়ার জন্য পোড়ানো হয়? না,
সেটাকে পোড়ানো হয় টেম্পারিং প্রসেসের মাধ্যমে আরও আনব্রেকেবল বা শক্ত করার জন্য। বাহ, সুন্দর উপমা। ব্রেকআপের এই তীব্র কষ্টটা হলো সেই আগুন, এই নীরবতা হলো সেই টেম্পারিং প্রসেস, যা আপনার ইমোশনাল কোরকে এমনভাবে গড়ে তোলে যে কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারে না। এটা অন্যের প্রতি অ্যাটাচমেন্ট নয়, এটা সম্পূর্ণভাবে নিজের প্রতি সুবিচার। ইস্পাতেরই মেটাফোরটা আমার দারুণ লেগেছে। আপনি ইমোশনাল রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর কথা বলছেন, কিন্তু এই ঘুরে দাঁড়ানোর প্রসেসটা কিভাবে দ্রুত এবং কার্যকরী করা যায়, সেই জায়গায় আমি আবার সায়েন্সে ফিরে আসতে চাই। আচ্ছা, বলুন। একজন মানুষ যখন তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে থাকে, তখন তার মস্তিষ্ক একসাথে একাধিক বিষয় নিয়ে প্রসেস করতে পারে না। টেক্সটে একটা খুব চমৎকার লজিক্যাল উদাহরণ আছে। আপনি একই মুহূর্তে ফুটবল আর ক্রিকেট দুটোই খেলতে পারবেন না, তাই না? হ্যাঁ, ফোকাস তো যে কোনো একদিকেই থাকবে। ঠিক, যখন আপনি ব্রেকআপের পর আইসোলেশনে চলে যাচ্ছেন, শুধু নীরব থাকছেন, তখন আপনার মস্তিষ্ক কেবল অতীতের সেই স্মৃতিগুলোকে বারবার প্লে করতে থাকে। এটাকে সাইকোলজিতে বলে রুমিনেশন। আচ্ছা। আর এই রুমিনেশন কাটানোর জন্যই আমি ওই ফিউনারাল বা স্মৃতি শ্রাদ্ধে শান্তির ওপর এত জোর দিচ্ছি। এই ফিউনারাল কনসেপ্টটা আসলে কিভাবে কাজ করে? এটা কি শুধুই নাম্বার ব্লক করে দেওয়া? তার চেয়েও একটু গভীরে। ধরুন, আপনার ফোনে প্রাক্তনের একটা ছবি বা মেসেজ রয়ে গেছে। আপনি যখনই সেটা দেখছেন, আপনার মস্তিষ্কে সেই পুরনো নিউরাল পাথওয়েটা ফায়ার করছে। এবং কষ্টটা আবার ফিরে আসছে? ঠিক তাই, সাথে সাথে ডোপামিন ড্রপ করে কর্টিসল স্পাইক করছে। আপনি আবার সেই প্রথম দিনের মতো কষ্ট পাচ্ছেন। ফিউনারাল মানে হলো সেই ছবি, মেসেজ, গিফট বা কমন বন্ধুদের সাথে আড্ডা, সবকিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য পুরোপুরি ব্ল্যাকআউট করে দেওয়া, যেন মানুষটা আক্ষরিক অর্থে মারা গেছে। এটা তো বেশ এক্সট্রিম একটা মেজার। শুনতে রূঢ় মনে হলেও মস্তিষ্ক যখন দেখে যে স্টিমুলাস বা উদ্দীপক আর আসছে না, তখন সে বাধ্য হয়ে নতুন উদ্দীপকের দিকে ফোকাস করে। কিন্তু এই যে আপনি নিজেকে জোর করে নতুন কাজে ব্যস্ত রাখতে বলছেন, এটা কি এক ধরনের এসকেপিজম বা পালিয়ে বেড়ানো নয়? কষ্টটাকে ফেস না করে, সেটাকে প্রসেস না করে কার্পেটের নিচে লুকিয়ে রাখার মতো মনে হচ্ছে আমার কাছে। মোটেও না। আমি তো ইমোশনাল সাপ্রেশন বা আবেগ দমিয়ে রাখার কথা বলছি না। আপনি শুরুতে কষ্ট পাবেন, কাঁদবেন, সেটা অ্যাকসেপ্টেন্সের অংশ। হ্যাঁ, কষ্ট তো পেতেই হবে। কিন্তু দিনের পর দিন সেই কষ্টের চর্চা করাটা হলো সেলফ ডিস্ট্রাকশন। আপনি যদি একটা গণিতের সূত্র মুখস্থ করার পর তার চর্চা না করেন, মস্তিষ্ক সেটাকে আনইম্পর্ট্যান্ট ভেবে ভুলে যায়। এটা মেমোরি ফেডিংয়ের একটা ন্যাচারাল প্রসেস। রাইট। তাই জোর করে নীরব থেকে রুমিনেট করে ভেতরে ভেতরে পুড়তে থাকার চেয়ে স্মৃতি মুছে ফেলে নিজেকে প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখাটা কি ব্রেনের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর নয়? এই জায়গাটাতে এসে আমাদের দৃষ্টিভঙ্গি সত্যিই আলাদা হয়ে যাচ্ছে। আপনি ব্যস্ত থাকাকে দেখছেন ব্রেনকে রিওয়ায়ার করার একটা মেকানিজম হিসাবে, আর আমি নীরবতাকে দেখছি নিজেকে রিডিসকভার করার আয়না হিসাবে। আমরা দুজনেই সমাধানের দিকেই এগোচ্ছি, তবে ভিন্ন পথে। হ্যাঁ, তবে চলুন আমরা একটু সামনের দিকে এগোই। ধরুন একজন মানুষ আপনার বলা সেই ফিউনারেল স্টেজ পার করল, অথবা আমার বলা সেই স্টোইক সাইলেন্সের ভেতর দিয়ে নিজেকে শক্ত করল। এরপর কি? শূন্যতাটা তো একটা রিয়ালিটি, সেটা পূরণের উপায় কি? খুব চমৎকার পয়েন্টে এসেছেন। আর এখানে আমার তৃতীয় এবং হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই আসে, নতুন এবং উন্নত সম্পর্কে জড়ানো। অনেকেই ব্রেকআপ বা ধোঁকা খাওয়ার পর ট্রমাটাইজড হয়ে যান। সেটা তো খুবই স্বাভাবিক। হ্যাঁ, তারা ভাবতে শুরু করেন পৃথিবীর সব মানুষ খারাপ, সব সম্পর্কই মিথ্যে। আমি এই জেনারেলাইজেশনটা ভাঙতে চাই। কিন্তু একবার যে আগুনে পুড়েছে সে তো আগুন দেখলেই ভয় পাবে। এটাই তো হিউম্যান নেচার, তাই না? স্বাভাবিক, কিন্তু যৌক্তিক নয়। আজকের টেক্সটে খুব সাধারণ কিন্তু পাওয়ারফুল একটা লজিক দেওয়া হয়েছে। ধরুন, একটা দেশে আপনি ঘুরতে গেলেন এবং সেখানে একজন চোর আপনার মানিব্যাগ চুরি করল। আচ্ছা। তার মানে কি সেই দেশের সব মানুষ চোর? হয়তো 10 বা 20% মানুষ খারাপ হতে পারে, কিন্তু বাকিরা তো ভালো মানুষ। আপনি একজনের কাছে ধোঁকা খেয়েছেন মানে আপনার অভিজ্ঞতা বেড়েছে। সেই তিক্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনি এখন মানুষের রেড ফ্ল্যাগগুলো অনেক সহজে ধরতে পারবেন। অর্থাৎ আপনি আরেকটা সুযোগ দেওয়ার কথা বলছেন। হ্যাঁ, কারণ আমরা মানুষরা সামাজিকভাবে কানেক্টেড জীব। আমাদের ব্রেন এভাবেই ইভলভড হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন ইমোশনাল রিকভারির জন্য আরেকটা মানুষের উপস্থিতি জরুরি। আমি বলছি সোশ্যাল বাফারিং একটা পরীক্ষিত সায়েন্টিফিক মেথড। নতুন মানুষের সাহচর্যে আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন রিলিজ হয়, যা আগের সেই কর্টিসলের মাত্রা কমিয়ে দেয়।
বায়োলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা মেক সেন্স করে। তাই পুরনো স্মৃতি আঁকড়ে ধরে সারা জীবন একা একা যোদ্ধা সেজে বসে থাকার চেয়ে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সিমিলার অর বেটার কাইন্ড অফ রিলেশনশিপে জড়ানোই কি শূন্যতা পূরণের চূড়ান্ত এবং সবচেয়ে স্বাস্থ্যকর সমাধান নয়? স্টিভ জবসের বিখ্যাত স্ট্যানফোর্ড স্পিচের কানেক্টিং দ্য ডটস তত্ত্বটি এখানে খুব প্রাসঙ্গিক। মানে অতীতের খারাপটা ভবিষ্যতের ভালোর জন্য দরকার ছিল। একদম, অতীতের সেই ধোঁকা খাওয়াটা হয়তো প্রয়োজন ছিল যাতে আপনি ভবিষ্যতে সঠিক মানুষটার কদর বুঝতে পারেন। আপনার এই দেশের সব মানুষ চোর নয় উদাহরণটি লজিক্যাল এবং স্টিভ জবসের থিওরিটাও বেশ অপটিমিস্টিক, কিন্তু আমি এই ধারণার গভীরে একটা বড় রকমের গলদ দেখতে পাচ্ছি। গলদ? সেটা কি রকম? স্টোইক দর্শনের অন্যতম মূল ভিত্তি হল এই জগতে কিছুই চিরস্থায়ী নয়, না আপনি, না আপনার অর্জন, আর না আপনার চারপাশের মানুষ। আপনি যখন একটি সম্পর্কের শূন্যতা পূরণের জন্য আরেকটি নতুন সম্পর্কের দিকে ছুটছেন, তখন আপনি কি আসলে সেই একই ভুলটা আবার করছেন না? মানে আপনি বলছেন আবার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি? হ্যাঁ, আপনি কি আবারও আপনার সুখের চাবিকাঠি অন্য একজন মানুষের পকেটে তুলে দিচ্ছেন না? কিন্তু আমি তো তড়িঘড়ি করে সম্পর্কে জড়াতে বলিনি, আমি বলেছি প্রসেসটা পার হবার পর। আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রসেসটা পার হওয়ার পর আপনার আল্টিমেট গোল বা লক্ষ্যটা কি? আপনার লক্ষ্য যদি হয় আরেকটা ভালো সম্পর্ক, তাহলে আপনার নিজের সম্পূর্ণতা কোথায়? কিন্তু মানুষ তো একা থাকতে পারে না সব সময়। আপনি বলছেন অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো মানুষ চেনার কথা, কিন্তু মানুষের মনের গ্যারান্টি কে দিতে পারে? আপনি যাকে আজকে পারফেক্ট মনে করছেন 5 বছর পর সে বদলে যাবে না, তার নিশ্চয়তা কোথায়? নিশ্চয়তা তো জীবনের কোনো কিছুতেই নেই। তার মানে কি আমরা বাঁচার চেষ্টা ছেড়ে দেব? বাঁচার চেষ্টা ছাড়ার কথা বলছি না, আমি বাঁচার ভিত্তিটা পরিবর্তন করার কথা বলছি। নতুন কোনো সম্পর্কের ওপর নির্ভরশীল হওয়ার বদলে নিজের ভেতরকার সেই আগুন দিয়ে নিজেকে সম্পূর্ণ করা উচিত। একা সম্পূর্ণ হওয়ার কথা বলছেন? হ্যাঁ, একা সম্পূর্ণ হতে পারাই হলো প্রকৃত জয়। কাউকে জীবনে যুক্ত করাটা হতে পারে একটা চয়েস, একটা বোনাস, কিন্তু নিজের শূন্যতা পূরণের জন্য বা নিজের হিলিং প্রসেসের পার্ট হিসেবে কাউকে ব্যবহার করাটা কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। এটা একটা স্ট্রং পয়েন্ট, মানতেই হবে। যখন কেউ আপনাকে ধোঁকা দেয়, ক্ষতিটা কার হয়? ক্ষতিটা তার হয়েছে, আপনার নয়, কারণ সে এমন একজনকে হারালো যে তাকে নিঃশর্ত ভালোবাসতে পারত। আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনি কোনো ভাঙা মানুষ দেখবেন না, দেখবেন এমন একজনকে যে নিজের শূন্যতা নিজেই পূরণ করতে শিখেছে। আপনার এই একা সম্পূর্ণ হওয়ার আইডিয়াটা শুনতে ভীষণ রোম্যান্টিক এবং এম্পাওয়ারিং। আমি এর স্পিরিটটার সাথে পুরোপুরি দ্বিমত করছি না, কিন্তু দিন শেষে আমরা নিউরোলজিক্যাল এবং বায়োলজিক্যাল ফ্যাক্টকে তো অস্বীকার করতে পারি না। না, অস্বীকার করছি না। আমি বলছি না যে ব্রেকআপের পরদিনই কাউকে ডেটিং অ্যাপে খুঁজতে হবে। প্রথমে অ্যাকসেপ্টেন্স, তারপর ফিউনারাল, তারপর নিজেকে উন্নত করা। এই যে আপনি বলছেন নিজের আগুন জ্বালানো, আমি তো সেটাই বলছি। রাইট, আমরা প্রসেসের একটা জায়গায় একমত। আমি বলছি ক্যারিয়ারে ফোকাস করুন, নিজের শখের কাজ করুন, কিন্তু যখন আপনি হিল্ড হয়ে যাবেন, তখন অতীতের ভয়ের কারণে বা অতিরিক্ত স্টোইক হওয়ার জেদে নতুন কোনো সুন্দর সম্ভাবনাকে দূরে ঠেলে দেওয়াটা অযৌক্তিক। স্মৃতির ইন্টেন্সিটি কমানোর সবচেয়ে ভালো উপায় হল নতুন এবং সুন্দর স্মৃতি তৈরি করা। আমরা হয়তো এক বিন্দুতে এসে মিলছি যে নিজেকে উন্নত করাটা জরুরি, কিন্তু আমাদের উদ্দেশ্য এবং ফোকাসে একটা মৌলিক পার্থক্য রয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা স্পষ্ট। আপনি নিজেকে ব্যস্ত রাখছেন মস্তিষ্ককে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, নতুন স্মৃতি দিয়ে পুরনো স্মৃতি ঢেকে দেওয়ার জন্য, যেন আপনি একটা মেকানিক্যাল সিস্টেমে কাজ করছেন। আর আমি বলছি পুরনো স্মৃতিগুলোকে, সেই ধোঁকা খাওয়ার চরম অপমানটাকে স্বীকার করে নিয়ে সেটাকে নিজের কোর আইডেন্টিটি বা শক্তিতে রূপান্তর করতে। অর্থাৎ আপনি স্মৃতিটাকে ফুয়েল হিসেবে ব্যবহার করছেন। কিন্তু এই আলোচনা সত্যি অনেকগুলো ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ব্রেকআপ বা রিজেকশনের মতো একটা ইউনিভার্সাল এক্সপেরিয়েন্সকে আমরা সম্পূর্ণ দুটো ভিন্ন লেন্স থেকে দেখলাম। হ্যাঁ, একটা সায়েন্টিফিক, অন্যটা ফিলোসফিক্যাল। আমরা যদি একটু সারসংক্ষেপ করি, আমার অবস্থানটি হল ব্রেকআপের যন্ত্রণা মূলত একটি রাসায়নিক ও মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। মস্তিষ্ককে অতীতের স্মৃতির দাসত্ব থেকে মুক্ত করার জন্য আমাদের বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা, নতুন নিউরাল পাথওয়ে তৈরি করার জন্য নিজেকে প্রোডাক্টিভ কাজে ব্যস্ত রাখা এবং নতুন সম্পর্কে যাওয়া।
হ্যাঁ, পৃথিবী থেকে বিশ্বাস না হারিয়ে নতুন করে ইতিবাচক সম্পর্কের দিকে এগিয়ে যাওয়াই হল সুস্থতার লক্ষণ। বিজ্ঞান এবং যুক্তির আলোকে এটি একটি সুনির্দিষ্ট হিলিং প্রসেস। আর আমার দিক থেকে আমি বলতে চাই, মানুষের যন্ত্রণাকে কেবল কেমিক্যাল রিঅ্যাকশন বা স্মৃতির সমষ্টি হিসেবে দেখলে আমাদের অস্তিত্বের গভীরতাকেই অস্বীকার করা হয়। ব্রেকআপ শুধু একটা দুর্ঘটনা নয়, এটি একটি পার্সোনাল ট্রান্সফরমেশনের বড় সুযোগ। ব্যক্তিগত রূপান্তর। একদম। নিজের ভেতরে শান্তি খোঁজা, স্টোয়িক মানসিকতা ধারণ করে বাইরের পৃথিবীর উপর নির্ভরশীলতা কমানো এবং নীরবতার মাধ্যমে নিজেকে অপ্রতিরোধ করে তোলাই হল চূড়ান্ত মুক্তি। নিজেকে প্রমাণ করার বা শূন্যতা পূরণের জন্য নতুন কারোর ওপর নির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার দর্শনের গভীরতা সত্যি মুগ্ধ করার মতো। তবে সব মতানৈক্যের মাঝেও একটা জায়গায় আমরা দুজনেই মনে হয় সম্পূর্ণ একমত, আর তা হল প্রতারণা বা ব্রেকআপ কখনো যার সাথে ঘটে তার দোষে হয় না। 100% একমত। অন্যের আচরণের ওপর, অন্যের লয়্যালটির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই এর জন্য নিজেকে ছোট ভাবা বা নিজের ভাগ্যকে দোষ দেওয়াটা চরম বোকামি। একদম ঠিক। ডাইকটমি অফ কন্ট্রোল। যার যাওয়ার ছিল সে তো চলেই গেছে। যে কাঠ পুড়ে ছাই হয়ে গেছে তার জন্য বসে বসে আফসোস করতে নেই, বরং সেই আগুন থেকে উত্তাপ নিতে হয়। তবে সেরে ওঠার এই পদ্ধতিটি কি আপনার বলা সেই মনস্তাত্ত্বিক মেকানিজম হবে, নাকি আমার বলা সেই দার্শনিক রূপান্তর? সেই জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য হয়তো থেকেই যাবে। হ্যাঁ, আর ঠিক এটাই এই বিতর্কের সৌন্দর্য। মানব মন অত্যন্ত জটিল, আর আজকে আমরা ব্রেকআপ বা সম্পর্কচ্ছেদে যে মেকানিজমগুলো নিয়ে কথা বললাম তার মধ্যে আরও অনেক কিছু ভাবার অবকাশ রয়েছে। আমরা আজ কোনো নির্দিষ্ট পদ্ধতিকে বিজয়ী ঘোষণা করছি না। না, সেটা শ্রোতাদের উপরই ছেড়ে দিচ্ছি। ঠিক, শ্রোতারা তাদের নিজেদের ব্যক্তিত্ব, মানসিক গড়ন এবং পরিস্থিতির সাথে মানানসই পথটি বেছে নেবেন। কেউ হয়তো সায়েন্স ফলো করে ফিউনারেল করবেন, কেউ হয়তো স্টোইক হয়ে নীরবতাকে অস্ত্র বানাবেন। শ্রোতাদের জন্য শুধু এইটুকুই বলার আছে, আপনি যে পথেই যান না কেন, মনে রাখবেন এই চরম যন্ত্রণার মুহূর্তগুলোই আপনার জীবনকে নতুন করে সংজ্ঞায়িত করে। এই রুক্ষ এবং শুষ্ক বাতাসগুলোই একদিন আপনাকে এতটা মজবুত করে তুলবে যে আপনাকে ভেতর থেকে ভাঙার সাহস আর কারোর থাকবে না। আলোচনার শুরুতে আমরা সেই এক্স-রে মেশিনের কথা বলেছিলাম, মনে আছে? ভাঙা হাড় যেমন জোড়া লাগলে আগের চেয়েও শক্ত হয়ে যায়, মানব মন হয়তো ঠিক তাই। খুব সুন্দর একটা উপসংহার। মনের ক্ষত দেখার কোনো এক্স-রে মেশিন নেই ঠিকই, কিন্তু আমাদের কাছে সবসময় পছন্দ করার স্বাধীনতা আছে। আমরা কি সেই কাল্পনিক ভাঙা দাগটার দিকে তাকিয়ে সারা জীবন কাঁদব, নাকি জীবনের ক্যানভাসে সম্পূর্ণ নতুন কোনো ছবি আঁকতে শুরু করব? এই চিন্তার খোরাকটুকু রেখেই আজ আমরা শেষ করছি। নিজেদের যত্ন নেবেন আর ভাবনার জায়গাগুলো সব সময় খোলা রাখবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।